হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব যে স্যাডলার কমিশন কেন গঠিত হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষায় স্যাডলার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো বা বিশ্ববিদ্যালয় শিক্ষায় কমিশনের সুপারিশগুলির তাৎপর্য আলোচনা করো। প্রশ্নের উত্তরটা দেখে নাও। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, 10 নম্বরে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবেই। প্রথমেই তোমাদের ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হয়। সেখানে কি লিখবে দেখো, 1917 সালে ব্রিটিশ ভারতে শিক্ষা ব্যবস্থার উন্নতির লক্ষ্যে গঠিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন, যা এর সভাপতি ডক্টর মাইকেল স্যাডলার নামে স্যাডলার কমিশন নামেই অধিক পরিচিত। এর সভাপতি কে ছিল? এই যে কমিশন, কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয়েছিল, এর সভাপতি ছিল ওই মাইকেল স্যাডলার এবং তার নামেই এই কমিশনটার নাম হয়েছিল স্যাডলার কমিশন। এই কমিশন ভারতে উচ্চশিক্ষা, বিশেষত কলকাতা বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা পর্যালোচনা করে তার সংস্কারের জন্য সুপারিশ পেশ করে। তৎকালীন শিক্ষার ত্রুটি বিচ্যুতি দূর করে এটিকে আরও সুসংগত ও কার্যকর করে তোলাই ছিল এই কমিশনের প্রধান লক্ষ্য। এবারে স্যাডলার কমিশনের প্রেক্ষাপট দেখো, 1857 সালে কলকাতা, বোম্বে আর মাদ্রাস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ভারতীয় উচ্চশিক্ষা মূলত লন্ডন বিশ্ববিদ্যালয়ের অনুকরণে পরিচালিত হচ্ছিল, যেখানে প্রধানত পরীক্ষা গ্রহণ ও কলেজগুলির অন্তর্ভুক্তির ওপর জোর দেওয়া হতো, শিক্ষাদানের ওপর নয়। এর ফলে উচ্চশিক্ষার গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। 1904 সালে বিশ্ববিদ্যালয় আইন এই সমস্যার পুরোপুরি সমাধান করতে পারেনি। বিশেষত কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল অধিভুক্ত কলেজের বিশাল বোঝা নিয়ে জর্জরিত, অর্থাৎ বর্তমানেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কি সব থেকে বেশি কলেজ, সেটাই বলা হচ্ছে, তখনও তাই ছিল। সেই জন্য সমস্যা হতো, যার ফলে প্রশাসনিক চাপ বেড়েছিল এবং শিক্ষাদানের মান কম ছিল। লর্ড কার্জানের নীতিগুলি উচ্চশিক্ষার প্রসারে কিছুটা বাধার সৃষ্টি করেছিল। এই পরিস্থিতিতে উচ্চশিক্ষার বিভিন্ন সমস্যা, যেমন শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি, শিক্ষক নিয়োগ পদ্ধতি, পাঠ্যক্রমের অপ্রাসঙ্গিকতা, গবেষণার অভাব এবং মাধ্যমিক শিক্ষার সঙ্গে উচ্চশিক্ষার সংযোগহীনতা প্রকট হয়ে ওঠে। 1917 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে সরকার এই সমস্যাগুলির তদন্ত করে কার্যকর সমাধানের জন্য স্যার মাইকেল স্যাডলারের নেতৃত্বে একটি কমিশন গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে। এই কমিশনে স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং স্যার জিয়াউদ্দিন আহমেদের মতো ভারতীয় শিক্ষাবিদরাও সদস্য হিসাবে অন্তর্ভুক্ত ছিলেন। এবারে এই কমিশনের সুপারিশ বা তাৎপর্য এটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবার দেখো সুপারিশগুলো দেখে নাও। প্রথম হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষার মধ্যে বিভাজন। কমিশন মাধ্যমিক শিক্ষাকে বিশ্ববিদ্যালয়ের বোঝা থেকে মুক্ত করার সুপারিশ করে। তারা ম্যাট্রিকুলেশন পরীক্ষার বদলে ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাশের পর শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির কথা বলে। এর ফলে উচ্চ মাধ্যমিক স্কুল স্থাপন করা হয়, যা বিশ্ববিদ্যালয়ের ওপর থেকে প্রশাসনিক চাপ কমিয়ে শিক্ষাদানের মনোযোগ বাড়াতে সাহায্য করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষণ ভিত্তিক বিদ্যালয় প্রতিষ্ঠা, অর্থাৎ কমিশন কলকাতা বিশ্ববিদ্যালয়কে একটি পরীক্ষা ভিত্তিক প্রতিষ্ঠান থেকে একটি প্রকৃত শিক্ষণ ও গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার সুপারিশ করে। এর ফলে শিক্ষক নিয়োগ, পাঠ্যক্রম প্রণয়ন এবং গবেষণা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্ষমতা বৃদ্ধি পায়। এর ফলস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি একক আবাসিক ও শিক্ষণ ভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠার সুপারিশ করা হয়। তারপর হচ্ছে দেখো 3 নম্বর পয়েন্ট হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আর্থিক স্বায়ত্তশাসন। কমিশন বিশ্ববিদ্যালয়গুলিকে সরকারি নিয়ন্ত্রণ মুক্ত করে অধিক স্বায়ত্তশাসন প্রদানের কথা বলে। সেখানে কি হচ্ছে দেখো, সিন্ডিকেট ও সেনেটের
পরিবর্তে কোর্ট এবং এক্সিকিউটিভ কাউন্সিল গঠনের মাধ্যমে প্রশাসনিক কাঠামোকে আরও সুসংহত করার সুপারিশ করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ে আর্থিক সংস্থান বৃদ্ধির জন্য সরকারি অনুদান বাড়ানোর কথা বলা হয়। তারপর হচ্ছে কোর্স ও পাঠ্যক্রমের বৈচিত্র্যকরণ। কমিশন কলা, বিজ্ঞান, বাণিজ্য, কৃষি, চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং, তারপরে শিল্পকলা ইত্যাদি বিভিন্ন ধারার শিক্ষাদানের ওপর জোর দেয়। অনার্স ও পাস কোর্স পৃথক করার সুপারিশ করা হয় যাতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বিশেষীকরণের সুযোগ তৈরি হয়। এবার নারী শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব। কমিশন নারী শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দেয় এবং নারীদের জন্য পৃথক শিক্ষা বোর্ড গঠনের সুপারিশ করে। শিক্ষক প্রশিক্ষণ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে কমিশন মূল্যবান সুপারিশ করে, যা পরবর্তীকালে ভারতের শিক্ষা ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করে। পরের পয়েন্ট হচ্ছে শিক্ষকের প্রশিক্ষণ ও মানোন্নয়ন। শিক্ষকদের মানোন্নয়নের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির ওপর জোর দেওয়া হয়, যা শিক্ষাদানের গুণগত মান বৃদ্ধিতে সহায়ক হয়। এবার উপসংহারে কি বলা হচ্ছে দেখো, স্যাটলার কমিশনের সুপারিশগুলি ভারতীয় শিক্ষা ব্যবস্থায় বিশেষত বিশ্ববিদ্যালয় শিক্ষার পুনর্গঠনে এক নতুন দিগন্ত উন্মোচন করে। এটি কেবল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে সীমাবদ্ধ থাকেনি, বরং সমগ্র ভারতীয় উচ্চশিক্ষার জন্য একটি মডেল হিসাবে কাজ করেছে। যদিও কিছু সুপারিশ যেমন আবাসিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রয়োজনীয় বিশাল অর্থের সংস্থান এবং ধর্মভিত্তিক প্রতিনিধি নির্বাচনের বিষয়টি বিতর্কের জন্ম দিয়েছিল, তবুও সামগ্রিকভাবে এই কমিশন ভারতীয় শিক্ষা ব্যবস্থার আধুনিকরণ ও গুণগত মান উন্নয়নে এক অসামান্য অবদান রেখেছে। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের প্রশ্নের উত্তর। এই ধরনের কোয়ালিটি মেনটেন করলে তবেই তোমরা কিন্তু ভালো নম্বর আশা করতে পারো পরীক্ষায়।